বাস্তব অবস্থার দিকে নজর রেখে জানেন তো কেন জানি না মনে হচ্ছে যে এই রাজ্যে যে সরকারটা এই মুহূর্তে চলছে, ভোট না এখনই বোধহয় সেই সরকারটার পতন হয়েই গেছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এই ধরনের কথা কেন বলছি, কিন্তু এটা কাউকে বিরূপ করবার জন্য বলছি না। এটা থিওরিটিক্যালি যদি একটু ভাবা যায়, মনে হচ্ছে, অবশ্যই মতের বিরুদ্ধ মত থাকে, অবশ্যই থাকবে, হয়তো এই সরকারই আবার প্রত্যাবর্তন করে আসতেও পারে, এগুলো সব সম্ভাবনা। কিন্তু এটাও সম্ভাবনা বড্ড বেশি করে মনে হচ্ছে যে আদৌ এই সরকারটা আর আছে তো, নাকি নেই সরকার হয়ে গেছে এখনই। কেন বলছি সেই আলোচনায় এখনই আসবো। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, যেভাবে এসআইআর প্রসেস চলছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এই গত 48 ঘন্টা ধরে যে ধরনের বিবৃতি দিচ্ছেন, তাতে করেই এই প্রশ্নটা উঠে আসছে। কেন? স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে এসআইআর এ 1,20,00,000 নাম বাদ পড়তে চলেছে নাকি। যদিও আমাদের হিসেবে, আমরা এর আগের এপিসোডগুলোতে সেগুলো দেখিয়েছি, আমাদের হিসেবে সেটা আরো খানিকটা বাড়তেও পারে। কি হবে সে তো নির্বাচন কমিশনের তালিকা আর মাত্র 2-1 দিনের মধ্যেই প্রকাশ হবে, সবাই আমরা জানতে পারবো। এবং সেটা হলে রাজ্যে কি পরিস্থিতি তৈরি হতে পারে সেটার ব্যাপারে জাস্ট আগের এপিসোডটাতে আমরা আলোচনা করেছি। পরের এপিসোডগুলোতেও সেই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। কিন্তু এখনকার আলোচনার বিষয় যেটা, যে স্বয়ং মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন এবং তিনি আরো যোগ করছেন কিছু কিছু ছুপা রুস্তম নাকি লুকিয়ে লুকিয়ে এই সমস্ত নামগুলো কেটে দিয়েছে। কারা সেই ছুপা রুস্তম? আমরা তো এতদিন ধরে জানি, সাধারণ মানুষজন যারা আমরা কি জানি? আমরা এটা জানি যে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী থাকে না, তাহলে তারা রাজ্য সরকারের কর্মীদের দিয়ে এই পুরো প্রসেসটাকে করাচ্ছে। সেটা ডিএম, এসডিও, এই পদমর্যাদার ইআরও এই সমস্ত সব নাম আছে, পদাধিকারিকরা তারা করছে। মোট কথা কর্মচারীরা হচ্ছে সবই রাজ্য সরকারের অধীন। তাহলে এরা কি ছুপা রুস্তমের নামগুলো কেটে দিল? কে ছুপা রুস্তম? উল্টো দিকে খেয়াল করে দেখুন, এই যখন পরিস্থিতি, বুথে বুথে বিধানসভায় হাজারে হাজারে নাম কেটে যেতে পারে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী সহ শাসক দল আশঙ্কা করছে, যেখানে গত ইলেকশনগুলোর যদি ডেটা, যেগুলো আমরা অবশ্যই সামনের এপিসোডগুলোতে তুলে আনবো, আমরা সমস্ত রেডি করছি, যাতে কিনা অসংখ্য কেন্দ্রে শাসক দলের জয়ের মার্জিন খুব সামান্য ছিল, সেইগুলো যদি ওই রকম হয়, তাহলে সেখানে জয়ের মার্জিনই যেখানে 5,000, সেখানে হয়তো বাদ পড়ে যাচ্ছে 24,000। জয়ের মার্জিন যেখানে হয়তো 2,500 কি 7,000, সেখানে হয়তো বাদ পড়ে যাচ্ছে 40,000 কোন একটি বিধানসভায়। এই যেখানে পরিস্থিতি, সেখানে কি হতে পারে? পাশাপাশি কেন জানি না মনে হচ্ছে যে পুরো বিষয়টা তার নিজের এই যে শাসক দল, তাদের নিজেদের ওপর থেকে যেন একটা নিয়ন্ত্রণ, কর্মীদের ওপর থেকে যেন একটা নিয়ন্ত্রণ আস্তে আস্তে চলে গেছে অলরেডি। কেন বলছি? এখনো অনেকে চেঁচাবেন হয়তো, কিন্তু তৎসত্ত্বেও, আচ্ছা, এটা কি যে দল শাসন ক্ষমতায় রয়েছে তার কর্মীদের কাছে, যে কর্মীদের একটা বিপুল অংশ অনুপ্রবেশকারী বলে বিরোধী দলদের অভিযোগ, এবং যদি তাই হয় তাদের একটা বিপুল অংশ বাদ পড়তে চলেছে এসআইআর এ, তাহলে সেই এবং তার আশপাশে ঘুরে বেড়ানো ওই দলের সমর্থক এবং কর্মীদের মনোবল ভেঙে তছনছ করে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় যে না, আর হবে না। কেন? এটা হতো না হয়তো। কেন? কারণ এই শাসক দল তার শীর্ষ নেতৃত্ব মঞ্চ করে করে প্রত্যেকটা মঞ্চ থেকে বলেছে এসআইআর করতে দেব না, যা হচ্ছে আমরা আছি, কোনো চিন্তা নেই। বুথে বুথে সবাই বলেছে। বড় নেতা মেজ নেতাকে বলেছে মেজ নেতা, সেজ নেতাকে বলেছে সেজ নেতা, ছোট ছোট নেতাদের বলেছে, ছোট ছোট নেতারা কুচো কাচাদের বলেছে কিচ্ছু হবে না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু হলো না তো। স্বয়ং মুখ্যমন্ত্রী
তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করলেন, তারপরে সেই সওয়াল হয়ে গেল বুমেরাং। সুপ্রিম কোর্ট এমন এমন সমস্ত অবজারভেশন গত 3-4 দিন ধরে দিলেন এবং রায় দিলেন, যাতে করে পুরো বিষয়টাই উল্টে গেল এবং এসআইআর তো হচ্ছেই, তার কি বলবো, তার নজরদারি আরো কঠোর হলো এবং সুপ্রিম কোর্ট বলে দিল একটা বিদেশিও নাম থাকবে না। নির্বাচন কমিশনও বলে দিয়েছে একজন প্রকৃত ভোটারও যেন বাদ না পড়ে। তাহলে হলো তো, তাই এটা মনোবল ভেঙে গেল না শাসক দলের কর্মীবৃন্দের কাছে? এবং এটা যখন হয়, তার সাথে যদি যোগ করি যে আপনার ইডির যে তদন্ত, মুখ্যমন্ত্রী যাকে মস্তিষ্ক বলেছিলেন তার শাসক দলের, এই আইপ্যাক এবং তার যে কর্ণধার প্রতীক জৈন, তারা যে পরিমাণ চাপে আছে, আর তদন্ত তলায় তলায় কি হচ্ছে কে জানে। সেই কয়লা কেলেঙ্কারির তদন্তে কোনো স্টে নেই, যেটা আগামী 18 তারিখ মার্চে আবার হিয়ারিং রয়েছে, যেটাতে নাস্তা নাবুদ হওয়ার মতো অসংখ্য সম্ভাবনা রয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সহ, চিফ সেক্রেটারি সহ, ডিজি সহ, তৎকালীন ডিজি সহ, পুলিশ কমিশনার সহ নানান লোকেদের। তাহলে এটা তো একটা চাপ তো বটে, কিছু হোক না হোক, মামলা পিছিয়ে যাক আর যাই হোক, এ তো চাপ তো বটে। তার কারণ ইডি এর তলায় আর কি কি তদন্ত করছে সেটা আমরা জানতে পারছি না, যেমন, কিন্তু ইডি যে এগোচ্ছে এটা আমরা বুঝতে পারছি। খুব রিসেন্টলি ওই কয়লা কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত লালার ওপর থেকে যে রক্ষা কবচ ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে উঠে গেছে এবং আরো নানান ধরনের তাদের সাথে যারা জড়িত তাদের নামে লুকআউট নোটিশ জারি হচ্ছে, এই কদিনের মধ্যেই হয়েছে। তাই এগুলো তদন্তর মতো হবে, আমরা কি বলবো, কিন্তু চাপ তো বটে। তা মস্তিষ্ক যদি এইভাবে চাপে থাকে এবং মুখ্যমন্ত্রীর কথা মতো যদি তার তথ্য চুরি হয়ে গিয়ে থাকে, মানে তাদের দলের বিভিন্ন তথ্য, যদিও ইডি বলেছে যে তাদের ফাইলে উল্টে ডাকাতি হয়েছে, তাদের তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেড়ে নেওয়ার অভিযোগ করেছে, ডাকাতির অভিযোগ করেছে তার সঙ্গীদের বিরুদ্ধে। চাপ তো বটে, কিছু না হোক চাপ তো বটে। তাহলে এবং এর পরবর্তীতে যদি ধরেও নেন যে এর পরবর্তীতে স্মুথলিও যদি ইলেকশনে যায় সব বিষয়টা, ভোটার তালিকা প্রকাশের পরে নির্বাচন ঘোষণা ইত্যাদি, তাহলেও আজকে যে এসআইআর এর পরে যে মানে বুথের যে পরিস্থিতি দাঁড়াবে বা বিধানসভাগুলির যে পরিস্থিতি দাঁড়াবে, তাতে এই তৃণমূল কংগ্রেস বলুন বা শাসক দল বলুন, যারা এই পুরো জায়গাটাকে, শাসক দলের তো একটা বেনিফিট থাকেই, এই নিয়ে তো কোনো ভুল নেই, কিন্তু তখন কিন্তু ওই নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হবে, যেখানে পুলিশ এবং প্রশাসন সবটাই থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। এমন কি সেটা তার উপরে পর্যবেক্ষণ বা ইত্যাদির ব্যাপারে যদি কোর্ট ইন্টারফেয়ার করে, তাহলে তো মানে তার সাথে আরো যোগ হয়ে গেল বিষয়টা, আরো বেড়ে গেল বিষয়টা তত্ত্বাবধানের জায়গায়, যেখানে এখনই নির্বাচন কমিশনকে আমি গত এপিসোডেই বলেছিলাম যে অলরেডি 5টি মানে অংশকে চটিয়ে রেখে দিয়েছে। তার মধ্যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, কোর্ট, এদেরকে অলরেডি শাসক দল চটিয়ে রেখে দিয়েছে এবং এই নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে 5 মাস ধরে এই রাজ্যে টুল পেতে বসে থেকে এই পুরো প্রসেসটা করাচ্ছে, যতক্ষণ না ভোট হবে ততক্ষণ পর্যন্ত তারা যাবে না। তাহলে কোথায় কোন প্রশাসনে কে কোন ব্যক্তি দুর্নীতি পরায়ণ, কে কোথায় কি ধরনের দুর্নীতি করতে পারে থেকে শুরু করে, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে, কোন বুথ সেন্সিটিভ হতে পারে, সব ডেটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে। এবং ভোট ঘোষণা হয়ে গেলে এই সরকারের হাতে কিছু নেই, প্রশাসনের কিছুই প্রায় ক্ষমতা থাকবে না, সবটাই নির্বাচন কমিশনের হাতে। তখন কতটা ইজি হবে এই যেখানে পরিস্থিতি, তখন এই শাসক দলের পক্ষে আর কতটা ইজি হবে ভোটটা লড়া। আদৌ এই শাসক দল ওই বিপুল সংখ্যক মুখ্যমন্ত্রীর কথা মতো যে
1,20,00,000 অলরেডি বাদ পড়তে চলেছে। তারপরে আবার সংযোজনী ইত্যাদি হয়ে টয়ে কি হবে, সে সংখ্যাটা কোথায় যাবে, সেটা তো আরো কিছু হতে পারে। তাহলে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছে, এতে তো প্রচুর, এই জাস্ট গত এপিসোডে আমি এই নিয়ে আলোচনা করেছি, বহু সরকারি দপ্তরে বহু সরকারি কর্মচারী নাম বাদ পড়তে পারে, বহু ডাক্তার, উকিল, বিভিন্ন প্রফেশনে, শিক্ষাক্ষেত্রে বহু মাস্টার মশাই, দিদিমণি, যারা দেশের নাগরিকই নন তাদের নাম বাদ পড়তে পারে। কিন্তু তার থেকে আরো বাদ পড়তে পারে বিষয় যেটা ইম্পর্টেন্ট, বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এইসব জায়গায় যে যারা আলো করে বসে আছে, চেয়ার আগলে ক্ষমতা ভোগ করছি, যে মুহূর্তে তালিকা প্রকাশ হয়ে যাবে তারা দেশের নাগরিকই থাকবে না, তাহলে তারা সেই সমস্ত পদগুলো কি করে আঁকড়ে ধরে থাকবে? এটাও তো একটা বড় ব্যাপার, সেটাও নির্বাচন কমিশনের নজরে থাকবে। তাহলে এই যারা দাবাং নেতা বলা হতো, যাদের যাদের কারোর আমরা নামগুলো কিভাবে বুঝেছি, জেনেছি এইসব টার্মগুলো, কেউ শাহজাদা, কেউ যুবরাজ, কেউ সম্রাট, কেউ সুলতান, হ্যাঁ, তা কেউ জাহাপনা, তা এই যারা, এই তারাই তো এই দলের চালিকা শক্তি, মূলত গ্রামাঞ্চলে, শহরের কোনায় কোনায়। তারা, তাদেরই প্রার্থী হওয়ার কথা ছিল হয়তো। তা তারা যদি দেশের নাগরিকই না থাকে, তাহলে হ্যাঁ, প্রার্থী হয়তো দেওয়া যাবে, খুব কনফিডেন্সের সঙ্গে দিতে পারবে তো শাসক দল। এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। আবার উল্টোটাও হতে পারে, খুব সুন্দর সুন্দর প্রার্থী তারা বেছে এনে সেখানে দিতেই পারেন। তাদেরও নিজস্ব নেটওয়ার্ক থেকে তারাও বিভিন্ন রকম পর্যবেক্ষণ চালিয়ে দেখছেন কাকে কাকে কোথা থেকে প্রার্থী নিয়ে করে আনা যায়। যেখানে এরকম জিনিস দেখা যাচ্ছে যে দল ভেঙে দুটো আড়াআড়ি ভাগ হয়ে গেছে কোন এক বিধানসভায়, এবং সেখানে তাদের দুজনের মধ্যে কাউকেই না করে মাঠ ময়দান থেকে অন্য আর একজন কাউকে তুলে এনে, যে এক সময় দল ছেড়েই দিয়েছিল, তাকে তুলে এনে হয়তো প্রার্থী করে দেওয়া হলো দুটোকে সামাল দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই ভোটটা করাতো, ভোট করানো শব্দটা এরা এইভাবে এসেছে, ভোট করানো, মানুষ ভোট টোট দেবে টেবে সেসব ভুলে যান, ভোট করাতে হবে। তাই ভোট করানো শব্দের অর্থ কি? ভোট করানো শব্দের অর্থ হুমকি, ভোট করানো শব্দের অর্থ ভালো মুখে না হলে আসতেই দিও না, ভোট করানো শব্দের অর্থ বুথে গিয়ে তাদের ভোটটা নিজেরাই দিয়ে দাও, প্রিজাইডিং অফিসার থেকে রিটার্নিং অফিসার যারা আছে তাদের ভাই বার করো, সিসিটিভিতে কাগজ লাগাও, ইভিএম মেশিনের ওপর আঠা লাগাও, সেন্ট লাগাও, গ্রামে গ্রামে বুঝিয়ে দাও, ভোটটা হয়ে গেলে দেখে নেবো। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে, আরে ভোটটা হতে দাও না, তারপর তো আমি আছি। যার ফলে সেটার যদি একটা অন্য ভার্সন গ্রামাঞ্চলে ছড়ায়, তাতে কোনো রকম মানে এটা আমরা দেখতে অভ্যস্ত রীতিমতো। এখন সেই তারাই তো থাকবে না যদি দেশের নাগরিক না হয়, তারাই তো সেই কাজগুলো আর করতে পারবে না, নাকি পারবে? তারপরেও পারবে, সেটা দেখতে হবে নির্বাচন কমিশনকে, সেটা দেখতে হবে যে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে তাদেরকে, সেটা দেখতে হবে আদালতকে, যে পুরো ভোটিং প্রসেসের মধ্যে নাম তো কাটা গেল, কিন্তু আগানে বাগানে, পুকুরে, উঠোনে, রাস্তায় ঘাটে, গলি গুঞ্চিতে এরা তো অবস্থা থেকে যাবে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, যেটা যথেষ্ট চিন্তার, যে যারা বাদ পড়বে তাদের বিষয়টা তো তিনি দেখবেন, তাদের যাতে আবার নাম ওঠে সে ব্যাপারে তিনি আন্দোলন করবেন। বিরোধিতা করা, বিরোধী নেত্রী হওয়াটা উনি খুব ভালো পারেন, হয়তো করবেনও, কিন্তু লাভ হবে কি? লাভ আর হবে কি? আর যদিও বা এই সমস্ত কিছু সহ তৃণমূল কংগ্রেসের এই সরকার আবার ক্ষমতায় চলেও বা আসে, সেই সরকারকে আর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে কি? কারণ এই দাবাং নেতারা তো আর থাকছে না। তাহলে ভোট কে করাবে এই প্রশ্ন যেমন থাকছে, সরকারে যদি কোনো রকমে
সেও যায়। তারপরে তো লাইন দিয়ে সমস্ত তদন্ত পড়ে আছে। কাজেই একটা অকেজো অবস্থা, নখদন্তহীন অবস্থা হয়েছে বলে মানে এই সরকারের, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতটা শতসিদ্ধ মত নয়। সব মানুষেরই চিন্তা ভাবনা আছে, সকলেই মত দিতে পারেন, কিন্তু আপাত দৃষ্টিতে এই ফ্যাক্টরগুলো যে বিরুদ্ধে যাচ্ছে শাসক দলের সেটা তো পরিষ্কার। এবং এই যে নিয়ন্ত্রণটা নেই, সেটার আরো একটা বড় প্রমাণ হচ্ছে এই যে টুকটাক কালীপটকা ফাটছে, যেমন হাওড়ায় ভয়ঙ্কর একটা জোরে কালীপটকা ফেটেছে, নাকি ফেটেছে, একসাথে অনেকগুলো কালীপটকা এক জায়গায় ফেটেছে দেখলাম। এরকম যেমন আছে, তেমনি এই জায়গাতে আমার মনে হচ্ছে যে এই যে জুডিশিয়ারি আসলো, মুখ্যমন্ত্রী বলছেন আমি আন্দোলনে নামবো, যদি টোটাল ভোটটাই পিছিয়ে যায় তাহলে তো হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক প্রসেস, সাংবিধানিক নিয়মে। তখন তার কাউকে অ্যাপিলও করতে হবে না, কিছুই করতে হবে না। তাহলে কি, এটাও একটা সন্দেহের জায়গা। এবং সব থেকে বড় প্রশ্ন, স্বয়ং মুখ্যমন্ত্রী বা তাদের শাসক দল কি আদৌ আর ক্ষমতায় থাকতে চাইছে না, নাকি বুঝেই ফেলেছে যে ক্ষমতা থেকে পতন হয়েই গেছে? কারণ এই এসআইআর কে যদি সুষ্ঠুভাবে করতে দিত তাহলে তো একটা পরিস্থিতি হতো, এই আপনারা আমার এই ডান দিকের লিস্টে দেখতে পাচ্ছেন, চেন্নাই সহ মানে তামিলনাড়ু সহ কেরালা সহ 9টি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে, কোথাও তো কোনো গন্ডগোল হয়নি। তাহলে এই রাজ্যে যে গন্ডগোল করে 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 নির্বাচন কমিশনকে উত্তক্ত করা, সুপ্রিম কোর্টের কাছে বিরূপ হয়ে যাওয়া, বিভিন্ন মামলার খড়গ মাথার উপর ঝোলা, এই সমস্ত করে টোটাল ইলেকশন প্রসেসটাকেই বানচাল যদি করে দিতে চায়, তার মানেই তো হচ্ছে যে এসো বাপু রাষ্ট্রপতি শাসন, তুমি নিজের থেকে এসো। সেটাই কি মুখ্যমন্ত্রী বা তাদের শাসক দলের আসল কৌশল হতে চলেছে? কিন্তু সেই কৌশলের বেনিফিট কি থাকবে শাসক দলের ক্ষেত্রে, এটাও ভাববেন, তাতে কি বেনিফিট হবে? তখন তো রাষ্ট্রপতি শাসনের ভোট হবে হয়তো। এগুলো সবই প্রশ্ন, এগুলো সবই অনুমান, এবং এই অনুমানগুলো আগামী দিনে কতটা সঠিক হয় সেটা তো সময় বলবে। আপনারা যদি এই চ্যানেল ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন। আজকের এই এপিসোড এই পর্যন্ত। আসলে এই এপিসোডগুলোকে সময় সংক্ষেপ রাখার কারণে আরো যতটা ব্যাখ্যা করে তথ্য নিয়ে পড়ে পড়ে বলা যায় সেইটা করা যায় না। চেষ্টা করব যে যদি আপনারা রাজি থাকেন আরো তথ্যবহুল একটু লেন্থি এপিসোডগুলো করবার। আপনারা আমাদের অনলাইন গণমাধ্যম www.মানুষেরভাষা.com এ নজর রাখুন। গুগলে গিয়ে সার্চ করবেন মানুষের ভাষা, সেখানেও পেতে পারেন। ডেলি হান্ট অ্যাপে আপনারা মানুষের ভাষা সার্চ করলে সেখানেও পেতে পারেন দেশ বিদেশের বিভিন্ন খবর, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সবকিছুর জন্য। এই এপিসোডে আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় আগামী এপিসোডগুলোর জন্য। ততক্ষণ পর্যন্ত নমস্কার।